আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রেজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা, একজন ভালো এনজিও এর মালিক বেলা, এবং তিনি একটা ইন্টারভিউতে বলার চেষ্টা করেছেন যে তারা মেইনস্ট্রিমে আনতে দেন নাই ধর্মীয় উগ্রবাদীদের। যেটা বলার চেষ্টা ওই সাংবাদিক সাথে সাথে ওনাকে প্রশ্ন করেন, মেইনস্ট্রিমের একটা পক্ষ কিন্তু এখন বিরোধী দল, সে মেইনস্ট্রিমের উগ্রবাদী একটা বিরোধী দল। তিনি তখন বলেছেন সেটাও যদি থাকে বিরোধী দল, তারপরও সেইটা যদি মেইনস্ট্রিম হয়ে উঠতে না পারে সেজন্য তারা কাজ করছিলেন। জামাতে ইসলামী এটাকে ইস্যু করেছে। আচ্ছা, শুক্রবার দেখেন বাংলাদেশে এই শুক্রবার এখন বিপদ, যেটা যে কোনো সরকারের, যেটা আওয়ামী লীগ সরকার হতো খুবই বিপদ হতো, কারণ ইরানে রমজান মাসের দিন মুসলমানদের উপর হামলা চালানো হচ্ছে, এগুলো ইস্যু হওয়ার কথা। বায়তুল মুকাররম থেকে আস্তে যে মিছিলটা বেরোচ্ছে এই ইস্যুতে না, মিছিলটা বেরোচ্ছে রেজওয়ানা ইস্যুতে, মিছিল বেরোচ্ছে খলিলুর রহমান ইস্যুতে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো। ফরিদ ভাই, আপনি কি বলে দেখেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা। আপনি যে বিষয়গুলো তুলে এনেছেন এগুলো খুব মজা। আমি বলেছিলাম যে বাংলাদেশের যদি কখনো নির্বাচন হয়, আমার ধারণা ছিল নির্বাচন হবে না, আমার এই অনুমান ভুল হয়েছে। যাই হোক, ভুল হয়েছে, ভালো হয়েছে মনে করি। কিছু কিছু অনুমান ভুল হওয়া ভালো। তো এই আপনার অনুমান করে ইলেকশন যদি হয়েও, বলেছিলাম যদি হয়েও যায় তাহলে আমরা অনেক সার্কাস দেখব। সেই সার্কাসের একটা অংশ হচ্ছে এই রেজওয়ানা প্রসঙ্গ। কেউ কেউ কিন্তু মনে করতেছেন যে এটা হলো তাদের পরিকল্পিত বিতর্ক। এই বিতর্কটা সৃষ্টি করা হচ্ছে মাঠ গরম রাখার জন্য, যাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগ মাঠে না নামে, মানে তাদের চোখে ধুলো দেওয়ার জন্য ওনাকে এটা কেউ কেউ মনে করেন, কিন্তু এই সংখ্যাটা কম। কিন্তু আমার ভাষায় এটা হলো যে আমাদের যে আমি তো সবসময় আমি দুঃখিত যে আমাদের কথায় কথায় আমি জামালপুর নিয়ে আসি। আমি ইদানিং আপনার অন্য অন্য জেলা বলার চেষ্টা করবো। অনেকে বলছে ভাই কিশোরগঞ্জ নেব না কেন? অপরাধ না, প্রত্যেকের জেলার প্রত্যেকে থাকছে, ভালো জানেন আপনি। জি 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 তো আমাদের জেলার একটা কথা আছে যে ক্ষেতের ঢেল ক্ষেতেই ভাঙে। অর্থাৎ যাদের যাদের গোপন কথা থাকে যাদের পেটে, তারাই প্রকাশ করে দিবে। অর্থাৎ গোপন তারাই ফাঁস করবে যারা অপরাধ করেছে। এটাকে বলে ক্ষেতের ঢেল ক্ষেতেই ভাঙে, অথবা ক্রিমিনালস দ্বারা আক্রান্ত হবে। এই ধরনের বোঝানোর জন্য আমাদের জামালপুর একটা কথা আছে। তো এই রেজওয়ানা যে কথাটা বলে ফেলেছেন, এর কথার মধ্যে কিন্তু অনেক রহস্য, অনেক, কারণ সহজ কথা যায় না বলা সহজে, তাই না? উনি সহজ করে বলেন নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে, ধরে নিতে হবে। যখন কোনো ঘটনা ঘটে, যখন নিচে আগুন থাকে, তখনই তো উপরে ধোঁয়া দেখা যায়। তো রেজওয়ানা এই বেলা আপা, এই আলবদর রাজাকার কন্যা নাকি আলবদর কন্যা, তিনি যে কথাটা বলেছেন এটা কিন্তু রহস্যজনক। কারণ হচ্ছে তিনি ভুল করে এটা বলে ফেলেছেন, হয়তো বা ভুল করে। যেমন আমাদের ব্লেজার খলিল বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী, যদিও সে নিজেকে এই মুহূর্তে, আমার ধারণা যে তিনি নিজেকে এখনো বোধহয় উপদেষ্টা পরিষদের কেউ ভাবেন। সেটাই ভাবাই স্বাভাবিক, কারণ আপনি তাকে ভোট দিতে দেখেছেন? দেখেননি। আমি দেখি নাই, কেউ দেখে নাই বাংলাদেশে। সুতরাং যেহেতু সে বিদেশি দালালিটাই রাখবে। আপনি তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, তার পোশাক, তার বিবৃতি, এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় এই ব্লেজার খলিল এখনো নিজেকে বোধহয় ওই তথাকথিত এনজিওগ্রাম সরকারের যে উপদেষ্টা পরিষদ ছিল সেখানে সে এখন আছে। তার ভ্রম এখনো কাটেনি। কাটবে কিভাবে? সে তো নিয়োগপ্রাপ্ত, সে তো এই এনজিও সরকারের সাথে আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী, যেটা নিয়ে আজকে আমি একটা কবিতা লিখেছি, আমাদের এই মুসলেকা প্রধানমন্ত্রী মুসলেকা দিয়েই তো তাকে নিয়েছে, যে তাকে রাখতে হবে। তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে যে মুসলেকা পররাষ্ট্রমন্ত্রীও রাখতে হবে, তার জন্য তাকে দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনি দেখবেন। এই যে আজকে মিছিল করলো জামাত, কমরেড রতন সিদ্দিকী একদিন বলেছিলেন তার উপর হামলা হয়েছিল, আমরা সে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ মিছিল আমি ছিলাম, সেই মানববন্ধনে আলোচনা সভায় আমিও ছিলাম শাহবাগে। তিনি বলেছিলেন শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে। তার সেই বিখ্যাত উক্তি মনে তো থাকার কথা আপনার, যে শুক্রবার আমাদের থেকে বেহাত হয়ে গেছে। আরে ভাই, শুক্রবার না, 2024 সালে 5ই আগস্টের আমাদের সপ্তাহের 7 দিনই বেহাত হয়ে গেছে।
রাত দিনই ব্যাহত হয়ে গেছে। আজকে দেখেন মিছিল হওয়ার কথা, আচ্ছা মসজিদ থেকে কেন মিছিল বের করবে? মসজিদ মিছিল করার জায়গা? মসজিদ তো মিছিল করার জায়গা না। আপনি যে বলেন মুসলমানদের জন্য, মুসলমানদের মিছিল কেন শুক্রবারে হবে, কেন শনিবারে নয়, কেন রবিবারে নয়, কেন সোমবারে নয়? মুসলমানের মিছিল হবে কেন? জুম্মার নামাজে অনেক মানুষ থাকে তো, এই মানুষগুলোকে নিয়ে একটা কিছু করা যায়। এই যে বোঝা গেল যে ফজর নামাজে মিছিল করলে লোক হবে 20 জন, সরি 5 জন, জোহর নামাজে মিছিল করলে লোক হবে 100 জন, আসর নামাজে হবে 60 জন, এশার নামাজে 30 জন, তাহাজ্জুদ নামাজে তো লোকই খুঁজে পাবে না। এই জন্যই তারা মানে বোঝা গেল যে শুক্রবার বেছে নেওয়ার কারণ, সেই দিন যত আকাম কুকামি করুক আমাদের, আমি দুঃখিত এইভাবে শব্দ উচ্চারণ করার জন্য, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যেহেতু আমার নামের সাথে ক্রিটিক লেখা আছে, অনেকে আমাকে বলেন যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন না। ভাই, যে যে বিষয়ে মানুষ কথা বলবেন ওইটা বলার জন্যই তো আমি চেক করি, কারণ সবাই সব যদি বলে তাহলে আমার বক্তব্য শোনার তো দরকার নেই। আপনি আমার সাথে একমত হইতে পারেন, দ্বিমত হইতে পারেন, কিন্তু আমার বলার অধিকার আছে। সেটা হলো যে আমাদের মুসলমানরা মনে করে শুক্রবারে যদি মসজিদে না যায় তাহলে মুসলমান থাকবো না, মানে শনিবার না গেলেও মুসলমান থাকে, রবিবার না গেলেও মুসলমান থাকে, কিন্তু শুধু শুক্রবার না গেলে সে মুসলমান থাকে না। অথবা মনে করে জুম্মা নামাজ না পড়লে কি আর চলে, যতই আকাম কুকাম করি, যতই মদ খাই, যতই ইয়াবা খাই, যতই বদামি করি, যতই সুদ খাই, শুক্রবার যদি অন্তত না যায় তাহলে কেমন দেখা যায়? সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন ধর্মদের মানে ধর্ম যে একটা ভণ্ডামি, ভণ্ডদের আশ্রয়স্থল হচ্ছে ধর্ম। এই কারণে তিনি দুঃখ করে বলেছেন, এমনি বলেন নাই, তিনি তাদের আচরণে বলেছেন। কারণ আপনার চরিত্রটা কি, আমি যে কি, আমার পোশাকে বোঝা যায় আমি কেমন, আমার কথায় বোঝা যাবে আমি কেমন, আমার আচরণে বোঝা যাবে আমি কেমন, আমার খাদ্যে, আমার বই পড়ায়, আমার চলনে বোঝা যাবে আমি কেমন। আমি যে বাঙালি, আমি যখন ভাত খাবো সবাই বুঝতে পারবে, তাই না? আমি যখন মাছ খাবো ধরে নিবে, আমি বুঝতে পারবে যে আমি যখন একেবারে বিড়ালের মতো মাছটা খাবো তখন ধরে নিবে আমি বাঙালি। একজন রাশিয়ান তো খেতে পারবে না, একজন পাকিস্তানিও খেতে পারবে না, একজন একজন আমেরিকান তো আমার মতো খেতে পারবে না, তাই না? তো আচরণেই বোঝা যাবে কে কি। তো এদের আচরণেই বোঝা যায় যে শুক্রবার দিন নামাজ না পড়লে নাকি তাদের ইসলামিত্ব থাকে না, মুসলমানিত্ব থাকে না, অন্য দিন না পড়লে থাকে, সুদ ঘুষ খেলার সমস্যা। জামাত, হেফাজত সহ মৌলবীরা, তাদের যে এই যে দোকান, মসজিদ এখন আর মসজিদ নেই। ওই যে একজন বিখ্যাত কবি তিনি বলেছিলেন যে মসজিদ মানে মসজিদ থেকে মুসল্লি চলে গেছে, মসজিদ থেকে মুসল্লি চলে গেছে, নামাজি চলে গেছে, কিন্তু কিছু শয়তান তখন মসজিদ দখল করেন। এর বিখ্যাত শায়ের আছে, বিখ্যাত মানুষ। এই যে উর্দু ভাষা, উর্দু ভাষা মানুষ মনে করে মুসলমানের ভাষা, এটা তো মনে করে অনেকে। উর্দু ভাষায় যেভাবে মোল্লাদের সমালোচনা করা হয়েছে পৃথিবীতে কোনো ভাষায় করা হয়নি, কিন্তু ওগুলো পড়াবে না, ওগুলো পড়াবে না। যাই হোক, সেটা অন্য বিষয়। এই যে মোল্লারা এরা দেখে নিয়েছে যে শুক্রবারে দোকানদারি ভালো হয়, কারণ শুক্রবারে যে এই মনে করেন 5-35 ওয়াক্ত নামাজ 34 ওয়াক্ত তো বাদ দিয়েছে, কারণ ওই দিন মসজিদে মৌলবীদের ইনকামও হয়, এটা আপনি জানেন, আমরা সবাই জানি। তো এই মিছিলগুলোকে তারা তখন ব্যবহার করে, এই লোকগুলোকে তাদের লোক মনে করে, তাদেরকে বায়াস করে তাদের মিছিলে নিয়ে যায়, তাহলে তো লোক পাবে না। আপনি দেখেছেন ওই যে তালিবান ও অন্তস্তকার হাদি, তার মিছিলে কয়জন লোক হতো? 5 জন, 10 জন। আমি তো কোনোদিন 15 জনের উপরে তার উপরে মিছিল দেখি নাই, কিন্তু তার জানাজায় এত লোক কেমনে হইলো? এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আরে ভাই, জানাজায় আমিও যাই, জানাজায় আমি শ্মশান ঘাটেও যাই, আমি শ্মশানেও যাই, অন্ত্যেষ্টিক্রিয়াতেও আমি যাই, আমি নিজে যাই। কারণ আমার বন্ধু বাবা যদি মারা যায় হিন্দু, আমি যাবো না? আমার দুশ্মন হোক প্রতিবেশী, আমি তার জানাজায় যাবো না? অবশ্যই যেতে। জানাজায় গেলেই তো সব তো জানাজার উদ্দেশ্যে যায় না, বিভিন্ন কারণে মানুষ যায়, যে চিনে না সেও জানাজায় যায়। তো এই মসজিদে শুক্রবারে সবাই যায়, এটাকে তারা ক্রাউড নিজেদের দলে টেনে। আর মিছিলগুলো দেখেছেন তো, তারা মিছিল করতেছে, মানে মিছিলটা কার বিরুদ্ধে? রেজওয়ানা, তারপরে আপনার ব্লেজার খলিল, তারেক রহমানের নামেও মিছিল দিয়েছে, আমরা দেখেছি। তারেক রহমানরা বলছে ভোট চোর। তা আমরা তো জানি যে শেখ হাসিনাই নাকি সারা জীবন ভোট চুরি করেছে। তো তারেক রহমানে 20 দিন না যেতে ভোট চোর হয়ে গেল। আপনাদের না তো খায়ের ছিল যে শেখ হাসিনা থাকলে ভোট হয় না, দিনের ভোট রাইতে হয়। তারেক রহমান ভোট চোর কেমন হইলো? আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই তারেক রহমান যে ভোট চোর বলে, তারেক রহমান কিন্তু কিছু বলে না। কেন বলে না? কারণ চোরে চোরে মাস্তুতো ভাই মুসলেকা প্রধানমন্ত্রী, তিনি তো মুসলেকা দিয়ে আসছেন। এতক্ষণ তো ওদের নালা ছুটে ফেলার কথা, কোনো পুলিশ তো দেখলাম না, বা ছাত্র দলকে দেখি না। কিন্তু ছাত্রলীগ যদি একটু জয় বাংলা স্লোগান দেয় তাতেই তো মারে। আর ওখানে তারেক রহমান ভোট চোর বলে কেউ কিছু বলে না। আমরা এগুলো গেম বুঝি। এই যে মিলকে জুলকে খেলা, এই যে প্রীতি ম্যাচ খেলা হইতাছে, কে কয়টা গোল দিবে, কখন গোল দিবে, ওটা আমরা জানি। আমরা জানি যে রেফারি 2 পক্ষের, আমরা জানি গোলকিপার 2 পক্ষের, এটা আমরা জানি, বুঝি। কিন্তু তারপরেও তাদের ভণ্ডামিটা দেখেন আপনি। সেখানে হাদির ছবি, এদের খোমেনির পিছনে, এদের খোমেনি হলো বিশ্ব নেতা তাদের ভাষায়, সে খোমেনির পাশে দেখলাম হাদির ছবি।
হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারতেছি না। মানে এরা এখন এই তালিবাস ও অন্তস্থাকেরা এই হাদিকারা নবী রাসূল ঘোষণা না করলো, আমি তো এই চিন্তায় আছি হাদিরা কেন কাজী নজরুল ইসলামের মতো একজন সেকুলার লোকের পাশে দিল? যে নজরুল ইসলাম হলো মা কালী নিয়ে শ্যামা গীত লিখেছেন, যে নজরুল বলেছেন যে যে খোদার আরশ ভেদিয়া তিনি চলে যাবেন, এই তালিবাস ও অন্তস্থাকেরা হাদিরে ইমাম খোমেনির ওইখানে পাঠিয়ে দেওয়া উচিত, অথবা মক্কার খাদেমের কাছে মক্কা নবী রাসূলের পাশে কবর দেওয়া উচিত ছিল মনে হয়। মানে এদের যা আচরণ, কয়দিন পরে এই কথাই বলবে। আর আপনি যেটা বললেন এরা মিছিল করেছে রেজওয়ানা, তিনি অত্যন্ত ধুরন্ধর একজন মহিলা, দেখা যায় খুব এই আপনি দেখবেন এই ইয়ার ডক্টর ইউনূস নামের আদম ব্যাপারীর যারা সরকারে জড়িত ছিলেন, আমার ভাবির পোলারা সহ প্রত্যেকটা চেহারা হলো এক একটা, দেখবেন যে নিম শয়তান বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে যায় মিটমিটার শয়তান বলে। চেহারায় আপনি বুঝতে পারবেন না এরা কত ধরন্দর, কত বদমাইশ, কত বদ, কত হারামি, কত পাষণ্ড, কত লম্পট। এই যে আলী রিয়াজ একটা আসছে, থালি রিয়াজ, তাই না? এরাও কিন্তু কথাবার্তা বলে, আস্তে আস্তে কথা বলে। এই যে আরেকটা আছে যে আসিফ সার, কিভাবে ঠাড়া বাড়া মিথ্যা কথা বলে, মনে হয় যে একেবারে মক্কার আল্লাহর ফেরেস্তা, জীবনে মিথ্যা কথা কয় নাই, কেবল মায়ের পেট থেকে বললো। সে বলছে তুই জীবনে কোনো দুর্নীতি করে নাই, কত বড় বাট পার, সারা জীবন মিথ্যা কথা বলে আসলো, বললো 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করে, আমরা একজন ভারতীয় বের করে দিতে দেখিনি। একবার বললো ক্রিকেট বোর্ড, তারা বলতেছে এটা ক্রিকেট বোর্ডের কথা, আবার সেই বলে সরকারে করেছে। এইরকম ঠাড়া পড়া মিথ্যাবাদী আমাদের উপদেষ্টা পরিষদ ছিল। কথাটা আপনি শুনেছেন তো, রেজওয়ানা কথাটা শুনেন, রেজওয়ানা হচ্ছে তিনি যেভাবে বলেছেন, তিনি বলেছেন মৌলবাদীদের প্রশ্রয় দেন নাই। তার সরকারে কে ছিল? হেফাজতের আমির ছিল, হেফাজতের সাবেক সভাপতি বা আমির ছিল, তার মন্ত্রী, তার উপর সহকারী, তার সহকারী কে ছিল? যারা পৃথিবীর সবচেয়ে বড় জামাতের চাইতে ওরা বেশি কট্টর, এই হেফাজত, তাকে তিনি বানিয়েছিলেন। আমরা দেখেছি তো। এগুলো হচ্ছে এরা মৌলবাদকে উস্কে শুধু দেয় না, নিজেরাই তো, সে নিজেই তো মৌলবাদীদের কাঁধে চড়ে ক্ষমতা এসেছে, আবার বলে সে মৌলবাদীদের তারপর ধর্মান্ধদের তারা সুযোগ দেয় নাই। এগুলো মিথ্যা কথা। কোন একটা মাজার ভাঙার সাথে জড়িত একটা লোককে অ্যারেস্ট করা হয়নি না, কেন তারা করবে? কাউকে অ্যারেস্ট করা হয়নি। কিন্তু কেন করবে? কেন বলেন আমাকে, কেন তারা করবে? তারা তো তাদের লোক। রেজওয়ানা কার প্রতিনিধিত্ব করেছে? ডক্টর ইউনূস একজন নাস্তিক, ডক্টর ইউনূস একজন জিন্নার মতো মুসলমান। জিন্নার মতো মুসলমান মানে গিদর খাওয়া, মদ খাওয়া, বেনামাজি, যে নামাজ পড়তে জানেন। আপনারা দেখেন নাই ডক্টর ইউনূস নামাজ পড়তে জানে? জিন্নাকে দেখার পর আমরা যে ইউনূসকে দেখার পর তখন আমার সর্বপ্রথম মনে পড়েছে জিন্নার কথা। সে জীবনে প্রথম টুপি পরলো, এই টুপি পরলো না, আসলে টুপি পরাইছে। ফরিদ আক্তার, সে নাস্তিক, কে না জানে? কে না জানে ফরিদ আক্তার নাস্তিক? যারা আমরা ফরিদ আক্তারকে চিনি, কেউ কেউ তাকে খরিদা আক্তার বলে। খরিদা কেন বলে? কারণ ডিপ স্টেটের পয়সা খাইছে, খাওয়ার পরে। কারণ এনজিও আলাদের তো বিশ্বাস নাই। আপনি খেয়াল করেন, সব মৌলবী আর সব কমিউনিস্ট যারা, তাদের সব এনজিওর মালিক। কোন এনজিও? পাটপাড়ি এনজিও। আপনি দেখবেন সব এনজিও করছে। আমি বলি না যে এনজিও করা খারাপ, কিন্তু উদ্দেশ্য কি? সবগুলোর এনজিও আছে, সবগুলোর। এই বেলা আপা আমাদের, যাকে কেউ দুষ্ট লোকেরা কন্ডম আপা বলে ডাকে, হরি সরি কোঠায় তিনি নিয়োগ পেয়েছিলেন, আমরা দেখেছি। তো এইখানে সবগুলো ছিল নাস্তিক। আবার দেখেন সবচেয়ে চরম ধর্মান্ধ লোকটারও তাদের কলিগ। এইখানে যে তারা বিহাইন্ড দ্য স্ক্রিনে এই খলিলের বিরুদ্ধে মিছিল করতেছে, করুক দেখি। তারেক রহমান মুরদে কোলায় নাই খলিলের সরকারে না রাখা। আর এই জামাতের জানেন, সে যে সর্বশেষ তথ্যমন্ত্রী ছিল, তথ্য উপদেষ্টা, ওই সময় জামাতের 13 জনকে সে মিডিয়া লাইসেন্স দিয়ে গেছে টেলিভিশনে। এই খলিল না, রেজওয়ানা, সরি, তাই তো বলি। অথচ এরিয়া না বলতেছে মৌলবাদীদেরকে সে সেজন্য তো বলতেছে। তাই তথ্যটা দেওয়ার জন্য ধন্যবাদ, এটা আমি জানতাম না। তাহলে এখন বোঝেন, মানে এরা যাহা বলে তাহা করে না, আর যাহা করে তাহা বলে না। এরা হচ্ছে মানে এগুলো বললাম দেখলে ড্রামা। এরা করতেছে কি, আমরা যাদের সমালোচনা না করি, তাদের প্রতি সিম্পেথি দেখাই। আসলে সবগুলো বদমাইশ, চোরে হালি, এক চোরায় ভাঙ্গা করে আরেক চোরের শালি। এই সবগুলো এরা ছিল। তাই যারা উপদেষ্টা পরিষদ ছিল সবগুলো ছিল বাটপার। এখন বাটপারে লেগেছে। কারণ কি? কারণ কিছু কথা মানে ভুল করে, অর্থাৎ আপনি করছেন কি, ওই যে অমিতাভ বচ্চনের ওই ছোলে সিনেমা তো মনে আছে, পাত্র কি, যে পাত্র তো ভালো, একটু জোয়া খেলে, জোয়া খেলে, না পাত্র তো ভালো, একটু জোয়া খেলে সাথে একটু মদ খায়। কি বলো, মদ খায়, জোয়া খায়? তাই না, একটু মাঝে মধ্যে এদিক ওদিকও যায়, অমুক জায়গায় যায়। তো এরা হচ্ছে এরকম। এরা নিজেরাই নিজেদের তথ্য ফাঁস করবে, করতে দেন। আজকে মিছিল করতেছে না,
এরা রোজার রহমানের বিরুদ্ধে মিছিল করতেছে আমি দেখলাম, তারপর রেজওয়ানার বিরুদ্ধে মিছিল করতেছে। ও আগে খুব ভালো ছিল, যখন ক্ষমতা থাকতে এতগুলো লাইসেন্স দিছে তখন খুব ভালো ছিল, এখন খুব খারাপ হয়ে গেছে। তো এদের আলোচনা করতে দেন, সমালোচনা করতে দেন, তবে আমাদের শুধু শুক্রবার নয়। এবং রেজওয়ানা বলছে সর্বশেষ, এখন তার উপর যদি কোনো মব হয় এর জন্য জামাত ইসলামী দায়ী দেয়। তার বিষয় হলো প্রথমে না, আমি ভুলে গিয়েছিলাম মনে করা দেওয়ার জন্য ধন্যবাদ। এই লেখাটা যখন আসে আমি ভাবছি এটা বোধহয় কেউ ঠাট্টা করে ফটোকার্ড বানাইছে, এটা যে সত্য আমি বিশ্বাস করি নাই। সত্যি বিশ্বাস করেন, আমি 4-5 ঘন্টা এটা আমাকে অনেকে মেসেজ করছে, আমি ডিনাই করে গেছি। পরে দেখি না সবাই যখন মেসেজ পাঠান, আপনি তো ভালো করেই জানেন, যেহেতু আপনারা আমাকে আপনাদের যার যার প্রত্যেকেই আপনারা ইউটিউব চ্যানেলে ডাকেন, 80 মানুষ জানে কথা বলে, আমাকে অনেকেই অনেক কিছু মেসেজ, আমি ভাবছি এটা একটা মিথ্যা। পরে এটাকে আমি একজনকে জানালাম যে এটা কি সত্য কিনা, আমাকে একটু কনফার্ম করো। সে বললো যে না আঙ্কেল, এটা সত্য, আপনি বিশ্বাস করেন। ওই যে বললাম ক্ষেতের ঢেল খেতেই ভাঙবে। মবকে কেন ভয় পাইতেছে? মব তো ছিলই না, তারা তো বলে মব ছিল না, তো ভয় কিসের? কেন ভয়? কারণ হচ্ছে ফ্রাঙ্কেস্টাইন তারাই তৈরি করে গেছে। এই জামাতের 68টা আসন কারা দিয়ে গেছে? এই রেজওয়ানারা। জামাত পাশ করেছে, অথচ জামাতারা যেভাবে মিছিল করে, ওরা বলতেছে তারেক রহমান ভোট চোর, কিন্তু এরা যে অনুরোধের আসরে এমপি হয়েছে, এটা তারা মনে করতেছে তারাই এমপি হয়ে গেছিল, তারেক রহমান জোর করে ক্ষমতা নিচ্ছে। বিষয়টা এরকম, মানে তাদের ভাবে জামাতি বটদের ভাবখানা এরকম। রেজওয়ানা এখন চিৎকার চেঁচামেচি করে কেন? দেশে নাকি আইন শৃঙ্খলা বাহিনী ভালো ছিল এবং ভালো আছে, তো ভয় কিসের? এত কিসের ভয়? এখনই মবের ভয় লাগতেছে। বাংলাদেশে হাজার হাজার শত শত মানুষকে প্রতিদিন মব করে মারলো 18 মাস, তখন মনে ছিল না? এখন আমরা তো আর বলতে পারি না যে বরদোয়া করি, তো দোয়া করলাম জামাতি বট যেন তাকে আসলে, জামাতি মব যেন তাকে আসলেই ধরে, আমরা যেন তার মব বাহিনী যখন তার ক্ষতি করবে আমরা যেন বিবৃতি দান করতে পারি, দোয়া করে দিলাম আর কি। জিন্দা বীর লোকে বলে একটু দোয়া করে দিলাম। জামাত যে এই প্রতিক্রিয়া দেখাচ্ছে, জামাতের শরীর এনসিপি আপনার ভাবির পোলারা এই ইস্যুতে কোনো কথা বলতেছে না। আমার ভাবির পোলারা যেমন সুখে ছিল এতদিন, ভয় আছে তার। আমি বিশেষ সূত্রে এক ভাবির পোলার সাথে কাছাকাছি তাদের সাথে যোগাযোগ করে, কারণ ভাবির পোলারা তো আমার সাথে যোগাযোগ করবে না, আমার সাথে বলবেও না। ভাবির পোলাদের কাছাকাছি থাকে এরকম একটা, মানে এরকম যারা স্ক্রিনের আশেপাশে থাকে তাদের সাথে আমার কিছু কথা হয়েছে। তারা বলছে যে আঙ্কেল, ওরাও হাসে, বলছে যে আপনি যে তাদের ভাবির পোলা দেন, সব ভুলে গেছি, সবচেয়ে মজার বিষয়, আপনি যে তাদের ভাবির পোলা বলেন এটা তারাও জানে। এমন বলো কি? হ্যাঁ, এটা তারা হাসাহাসি করে, বলে যে মানে একটু গালিও দেয়, কেউ 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 বলে বুঝেনি তো, গালি টালি দিয়ে বলে সে কে, এই শালা কে, মানে আরো বুঝেনি তো, আরো অ্যাডজেক্টিভ যোগ করে আর কি। আবার কেউ হাসাহাসি করে, আমাদের এই চাচা কই থেকে আসলো, এটা নাকি তারাও জানে যে আমি যে তাদের ভাবির পোলা বলি। তো বললো যে আপনার ভাবির পোলা, এইভাবে বললো। সে বলছে যে আমরা ভাবির পোলারা ডরে ডরে আছি। সত্যি সত্যি তারা ডরে আছে, সত্যি সত্যি ভয়ে আছে। এই তারেক রহমান তদন্ত বন্ধ করে দিয়েছে না পুলিশ হত্যার, তারপরে তারা ভয়ে আছে। কারণ কি? কারণ হলো তাদের ভূত যে অপরাধ করে, অপরাধী তো জানে অপরাধ করেছে, তাকে সেই ভয়ের ভূত, মানে ইউরোপে কমিউনিস্ট কিন্তু দুর্বল হয়ে গেছে সারা পৃথিবীতে, তারপরে কিন্তু ইউরোপ এবং আমেরিকা কমিউনিস্টের ভূত দেখে ভয় পায়। কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম পাতাতেই তা লেখা আছে। এখনো সেই কবে কমিউনিস্ট ম্যানিফেস্টো লেগেছে মার্কস, সেই ভয় এখনো ইউরোপ আমেরিকা ভয় পায়। আসলে কমিউনিস্টের কোনো শক্তিই নেই, না এদের জনশক্তি আছে, না কিচ্ছুই নাই তাদের, সারা পৃথিবীতে তাদের কোনো ভিত্তিই নেই। আর মুসলিম অধ্যুষিত যে দেশ, ওইখানে তো এদের কোনো দাঁড়ানোর জায়গা নাই, এরা সব জাদুঘরে চলে গেছে। আর বাংলাদেশের মতো দেশে এই কমিউনিস্টরা এখন জাদুঘরে চলে যাবে, আর 5 বছরের মধ্যে জাদুঘর। 2024 সালে 5ই আগস্টে বাসিং কুমামেরা মনে মনে খুব খুশি হয়েছিল এই আন্দোলনে, যে শেখ হাসিনার সরাই দিলাম, বিরাট বিকল্প পেয়ে গেলাম। আমি আগেও বলেছি, আবারও বলি, 2024-এর 5ই আগস্টে এই দেশের সিংকুমামদের জাদুঘরে যাওয়ার ব্যবস্থা নিজেরাই করেছে। আওয়ামী লীগ জাদুঘরে যাবে না, আওয়ামী লীগ আরো কাম ব্যাক করবে ফ্রাঙ্কেস্টাইনের মতো হয়ে। আওয়ামী লীগ পিছিয়ে গেছে, আবার এগিয়ে আসবে, কিন্তু বামপন্থীদের আর কোনোদিন খুঁজে পাবেন না। কারণ বামপন্থীরা এতদিন যত চাপাই মারুক, সুবিধা নিতে সময় কিন্তু 80% সুবিধা কিন্তু আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের ব্যক্তিদের কাছ থেকে নিয়ে চলতো। চাপা যতই মারুক, আর 20% হয়তো বিএনপি বা আর জামাতের কাছে যাইতো, কিন্তু 80% আওয়ামী লীগ সমর্থন দিত। আমি তো নিজে চিনি সিংকুমাম, যে সারা জীবন আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে, এখন শেখ হাসিনা ফাঁসি চান, জামাতিদের মতো, ওই যে হেফাজতিদের মতো। তো বামপন্থী রাজনীতির কবর রচনা হয়ে গেছে বাংলাদেশে 2024 সালের 5 আগস্টে বামপন্থী রাজনীতির কবর হয়ে গেছে। তাদের জন্য শুধু শুক্রবারটাই বেহাত হয় নাই,
পুরো মাসটাই তাদের জন্য ব্যাহত হয়ে গেছে, পুরো বছরটাই তাদের জন্য ব্যাহত হয়ে গেছে, এবং হওয়ার কথা ছিল। এটা তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল দিয়েছে। কারণ আওয়ামী লীগ এখন থেকে তাদের জিন্দগিতে আর কোনোদিন কোনো আওয়ামী লীগ, কোনো বামপন্থীদের জীবনে কোনোদিন এক কাপ চা খাওয়াবে না। আমার সাথে কথা হয়তো আমি জানি, আমার এইভাবে বলে শেখ ফরিদ, আপনি ছাড়া কোন কমিউনিস্টের জিন্দগি, কোন বামপন্থীদের কোন জিন্দগিতে কোনোদিন না একটা সিগারেট খাওয়াবো, না এক কাপ চা খাওয়াবো। এই ওরা বলে যে আবার যদি কোনোদিন ক্ষমতায় আসি, এভাবে বলছে আমার আওয়ামী লীগের নেতারা, যে কোনোদিন যদি ক্ষমতায় আসি, বামপন্থীদের ওদের কয় যে 2 টাকা চাঁদা তোলার ব্যবস্থা করে দিব, চাঁদা তুলে খাইতে হবে। এই কথা বলছে আমার, জানেন কত খারাপ লাগে আমার, কারণ আমি ছাত্র ইউনিয়ন করা মানুষ, এটা আমার জন্য খারাপ লাগে না, খুবই আশাহত হয়। কিন্তু বাস্তবতা তো এটাই, বাস্তবতা নিশ্চয়ই জামাত বামপন্থীদের চাঁদা দিবে না, নিশ্চয়ই বিএনপি বামপন্থীদের চাঁদা দিবে না, আর মৌলবীর তো নিজেরাই চাঁদা হাতিয়া তুলে খাইতে, আর যদি দিতেই পারবে না, তাহলে আর কোথায় যাবে? সচিবালয়ে সারাদিন পরে থাকতো, সারাদিন 32 নম্বরে বামপন্থী পরে থাকতো, তারা আজকে শেখ হাসিনার ছিলেন, আওয়ামী লীগের ছিলেন, আমার বলে আওয়ামী লীগের দালাল। আমার জীবনে 32 নম্বরে বোধ হয় 4-5 বার গেছি সর্বোচ্চ, তাও ওই 1-2 বার ফুল দিতাম একবার করে, তাছাড়া হঠাৎ 2-1 বার যেতাম বছর, হঠাৎ আওয়ামী লীগের অফিসে হঠাৎ যেতাম, হঠাৎ, তার সুবিধার জন্য না, অনেক কিছু জানার জন্য। আর যারা সারাদিন আওয়ামী লীগের অফিসে, ধানমন্ডি 32 বলেন আর আওয়ামী লীগ অফিস বলেন, সুবিধা নেওয়ার জন্য যাইতো, তারা এখন দেখি কাকের মতো না ঠোঁট মুছে বলতেছে আওয়ামী লীগের কাছ থেকে কিছু নেয় নাই, আওয়ামী লীগ খুব খারাপ, মৌলবীদের মতো, আওয়ামী লীগের দাওয়াত খাইছে, আওয়ামী লীগের চাপ খাইছি। ফরিদ ভাই, আপনার ভাবিকে কিন্তু স্বাধীনতার পদক দেওয়া হচ্ছে এবার, স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে এবার। আপনি আজকে তথ্যটা পাঠ করে দিয়ে দিলেন না, বলে ফেললেন তাইলে আমার ভাবির ফলাফের কথা না, অনেকেই কিন্তু এটা বুঝে না। আপনি আজকে দিলেন তো একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়ে, আজকে মানুষজন একেবারে সর্বনাশ করে দিলেন। আপনি ঠিকই বলছেন। শুধু তাই না, মুক্তিযোদ্ধা থেকে মেজর আখতারুজ্জামানের মতো জামাতে যাওয়া মেজর জলিলকেও তারা পুরস্কার দিয়েছে। এটা হলে আরো বিপজ্জনক। খালেদা জিয়াকে স্বাধীনতা পদক পুরস্কার দিয়েছে, এটা না যত বিপজ্জনক, তার চাইতে বেশি বিপজ্জনক হচ্ছে এই মেজর জলিলকে দিয়েছে। এটা আরো বিপজ্জনক, এবং এটা আমাদের জন্য লজ্জার। যে মানুষটা আরো তো তাই করবে, কারণ তারেক রহমানের বাবা কাকে পুরস্কার দিয়ে আসে? শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সিনার পীরকে স্বাধীনতার পুরস্কার দিয়েছে। তো তারেক রহমান তো ওই যে বলেছে, ওই যে গিদর ফারুকি নাকি সরোয়ার ফারুকি নাকি তিশার ভাতার কি যেন নাম, সে তো বলেছে যে তারেক রহমান তার পিতার পথেই হাঁটছেন, তো পিতার পথেই হাঁটতেছে, কি করবেন, ঠেকাবেন কিভাবে? কারণ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না কুছ থোড়া থোড়া, এটা তো হবেই, বাপের সাথেই তো মিলতে হবে, স্বাভাবিক এটাই। তারেক রহমান তাই করেছে, এতে কষ্ট আমি পাই নাই একটু। কিন্তু মেজর জলিলকে যখন পুরস্কারটা দিচ্ছে, তখন বোঝা গেল যে এই সরকারে কারা আছে। তারেক রহমানের সরকারে জামাত আবার চিঙ্কু বামের খপ্পরে, জামাত আর জাসদের খপ্পরে এই তারেক রহমান, এটা তার জন্য ভালো হবে না। কারণ জাসদ যার ওইখানে ঢুকছে, এটাই ধ্বংস করে ফেলছে। বিএনপির ধ্বংস অনিবার্য, আপনি ঠেকায় রাখতে পারবেন না। আপনি দেখেছেন তো, 20 দিন যায় নাই, 20 দিন হয় নাই, অলরেডি মিছিল তার বিরুদ্ধে শুরু হয়ে গেছে, এবং তার মুরদ নাই কিছু বলার। বিএনপির মুরদ নাই কিছু বলার, তারেক রহমানের কিছু বলার মুরদ নাই। সেই জন্য আমি নাম দিয়েছি মুসলেখা প্রধানমন্ত্রী।